নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। এতদিন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পায়ের চপ্পলের তলায় চাপা পড়তে পড়তে শ্বাস বন্ধ হয়ে আসছিল। আর এই রাজ্যে যখনই পরিবর্তন হয়েছে, যখন বিপক্ষ শিবির তারা সরকার গড়েছে, মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, তখন এই দলের অভ্যন্তরে থাকা ফিরহাদ হাকিম, মতিন ঘোষরা কি এবার স্বস্তির শ্বাস নিতে পারছেন? আর তাই তৃণমূল কংগ্রেসকে, বিশেষ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ঔদ্ধত্যের যে সাম্রাজ্যটা রয়েছে, সেটা শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টি যতখানি খতম করতে তৎপর, তার থেকেও বেশি তৎপর হয়ে উঠেছেন এই ফিরহাদ হাকিমরা। এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে, কেননা এমন কাণ্ড এই ফিরহাদ হাকিমরা করে বসেছেন যে তৎকাল বেসিসে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফিরহাদ হাকিম সহ তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ সবাইকে নিজের বাড়িতে ডেকে নিয়েছেন এবং সেখানে ক্ষোভ উগরে দিয়েছেন। সেখানে ফিরহাদ হাকিমরা পিছু হটে আসার কোনো লক্ষণ তো দেখানইনি। উল্টে এই যে অভিষেক ব্যানার্জির সাম্রাজ্য তৈরি হয়েছে, নিজেকে শাহেনশাহ মনে করত, তার সেই সাম্রাজ্যের এক একটা রাজপ্রাসাদ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়ার তারা প্রতিশ্রুতি দিচ্ছে, তারা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে, সেই ছবিটা স্পষ্ট করে দিচ্ছে। কি হয়েছে পুরো ক্রোনোলজিটা আপনাদের এক এক করে বোঝাবো, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের দিয়ে দিই। আপনারা দীর্ঘদিন ধরেই আমাদের কাছে দাবি রাখছিলেন যে আমরা যেন লাইভ করি। এখন আমি একটা করছিলাম লাইভ রাত্রের দিকে, কিন্তু সেটা অনিয়মিত, কিন্তু এবার থেকে ঠিক করেছি প্রত্যেক দিন রাত্রে ঠিক 9টার সময় ঠিক আধ ঘন্টা করে আমি লাইভে থাকবো। সেখানে দিনের সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আমার সাধ্যমতো সেইগুলোর উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা অবশ্যই করে করব। তো এবার আপনাদের ক্রোনোলজিটা সমঝাই। ক্রোনোলজিটা দেখুন, প্রথমেই যেটা হয়েছে সেটা হচ্ছে মমতা অন ফিরহাদ হাকিম, মেয়রের সিদ্ধান্ত ছাড়া তিলজলায় বাড়ি ভাঙল কিভাবে, মমতার বাড়িতে ডাক পড়ল ববি অতীন্দ্রের জন্য। হ্যাঁ, এটাই ছিল মিটিংয়ের এজেন্ডা, কিন্তু সত্যি কি এইটার জন্য ডাকা হয়েছিল? কেন এই প্রশ্নটা উঠছে পরের স্লাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখানে কি ঘটনা ঘটেছে, কলকাতা পুরসভার যত মেয়রকে তো বটেই, যতগুলো মেয়র পরিষদ রয়েছে সকলকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাসভবনে ডেকেছিলেন একটা বৈঠকের জন্য। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে আসছে, চারজন মেয়র পরিষদ তারা কিন্তু অনুপস্থিত ছিলেন। মমতা ব্যানার্জির ডাকে মমতা ব্যানার্জির দলের লোকেরাও আর সাড়া দিচ্ছে না। যারা এতদিন গর্ব করে বলতো আমাদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেই ল্যাম্প পোস্টরা ধীরে ধীরে মমতা ব্যানার্জির বাউন্ডারি থেকে বেরিয়ে যেতে শুরু করেছে। হয় তারা রাজনৈতিক সন্ন্যাস নেবে, নাহলে অন্যান্য জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। মমতা ব্যানার্জির সঙ্গে যে আর থাকা যাবে না, এই সিন্ডিকেটের ভবিষ্যৎ যে দি এন্ড হয়ে গেছে, মমতা ব্যানার্জির দলের একটা বড় অংশ কিন্তু বুঝে গেছে। আর সেই জন্য মমতা ব্যানার্জির ডাককেও এরা ঘেঁচু দেখিয়ে দিচ্ছে। ঘেঁচু, মমতা ব্যানার্জি ঘেঁচু শব্দটা মনে আছে তো? ইংরাজিটা এবার আপনি বার করে ফেলুন। যাই হোক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ডেকে যে প্রশ্নটা করছে যে এই যে তিলজলাতে বুলডোজার চললো, যেটা মমতা ব্যানার্জি যারা সঙ্গী রয়েছে, ইন্ডিজোটের পিন্ডি সঙ্গী বামেরা, তারা গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে এসেছে, যদিও সেটা খুব বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না। তো সেই তিলজলা কাণ্ড থেকে যে সমস্ত কিছুর উৎপন্ন হলো, সেই তিলজলাতে এই মেয়র এবং মেয়র পরিষদদের পারমিশন ছাড়া কি করে বুলডোজার চললো সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে। তখন ফিরহাদ হাকিমের উত্তরটা শুনুন। ফিরহাদ হাকিম পরিষ্কারভাবে বলছে যে মমতা দিদি, কোথাও যদি পুরসভার মধ্যে আগুন লাগে বা কোথাও বেআইনি নির্মাণ হয়েছে এই খবর পাওয়া যায়, তাহলে পুরসভার যিনি কমিশনার আছেন না, তিনি নিজেই এই অর্ডারটা দিতে পারেন, সেটাকে ভেঙে দিতে পারেন। তার জন্য কোনো মেয়র পরিষদের কোনো পারমিশনের দরকার নেই। যথারীতি এই জবাবে খুশি হননি এবং আগামী দিনে যে এই ধরনের বুলডোজার আরও চলবে এবং তার ভাইপোর যে স্বাদের সাম্রাজ্য আছে সেটাকে গুঁড়িয়ে ভেঙে শেষ করে দেওয়া হবে এবং তার ভাইয়েরা ওই যে কালীঘাটের একের পর এক প্লট সাধারণ মানুষের পেটে লাথি মেরে সেগুলোকে নিয়ে নিয়েছে, তাদেরকে বঞ্চিত করে নিয়ে নিয়েছে, সেই সমস্ত কিছুতে যে বুলডোজার চলবে এটা খুব ভালো করেই বুঝতে পারছে। ওই জন্য মাতাল কল্যাণের ব্যাটাকে বলেছে এবার পুরসভার আইনজীবীর দায়িত্বটা দিতে। দেখা যাক সে কীভাবে কী করে। কেননা পুরসভার হিসেব বলছে 2026-এর যে নির্বাচনটা হয়েছে সেখানে 144টা ওয়ার্ডের মধ্যে 102টো ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই মমতা বলেছে যে তোমরা ভালো করে কাজ করো, মানুষের মন জয় করার চেষ্টা করো, পুরসভাটা আমাদের হাতে থাকতে হবে। এত সহজ মমতা দিদি? এই তো রাজ্যবাসী আপনাদের তাড়িয়েছে, তার মধ্যে এই কলকাতাবাসীও আছে। এই যে 102টো এগিয়ে আছে না, এটা মোটামুটি 130-32-এ চলে যাবে। 10-12টার বেশি ওই মুসলিম অধ্যুষিত এলাকা ছাড়া আপনার জেতার কোনো জায়গা নেই। আর সেই মুসলিমরাও কিন্তু এবার উল্টো রকম ভাবতে শুরু করেছে। যাই হোক, যে প্রসঙ্গে আসছিলাম,
এই মিটিংটা আসলে কেন ডাকা হয়েছিল? আসলে ডাকা হয়েছিল অন্য একটা কারণে। সেই কারণটা হচ্ছে এইটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভার নোটিশ কালীঘাট ও হরিশ মুখার্জি রোডের বাড়ির প্ল্যান জমা দেওয়ার নির্দেশ। বুঝতে পারছেন? আজকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির অবস্থাটা ঠিক কী হয়ে গেছে? যে পুরসভায় কে মেয়র বসবে, কে কোন জায়গায় বসবে সবটা ঠিক করতো এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি। সেই অভিষেক ব্যানার্জির বাড়ির প্ল্যানে গণ্ডগোল আছে, আর সেই নোটিশ কে পাঠাচ্ছে? এই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই ফিরহাদ হাকিমের নেতৃত্বে থাকে পুরসভা, এবং অভিষেক ব্যানার্জিকে বলছে, ভাই তোমার বাড়ির যে কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোড, এই দুটো জায়গায় যে জোড়া বাড়ি রয়েছে, একটা অভিষেক ব্যানার্জির নিজের নামে, একটা তার কোম্পানি লিভস অ্যান্ড বাউন্ডস, যারা শুধু চুরি আর দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল সেই কোম্পানির নামে। তো সেখানকার তোমাদের যে বাড়ির প্ল্যান রয়েছে না, সেই প্ল্যানটা জমা দাও। শুধু প্ল্যান নয়, এই প্ল্যান যে পুরসভা থেকে স্যাংশন করিয়েছো, সেই স্যাংশন প্ল্যান সহ এই বাড়ি তৈরি করতে যা যা ডকুমেন্টস লিখেছে সমস্ত কিছু তোমরা জমা দাও। এবং এখানে যদি অতিরিক্ত কিছু নির্মাণ করে থাকো, তার প্ল্যান এবং সেই প্ল্যান কি স্যাংশন হয়েছে সেই সমস্ত কিছু জমা দাও। যদি এগুলো তোমরা স্যাংশন করা প্ল্যান এগুলো যদি জমা দিতে না পারো, এবং সেই জমা দেওয়ার পর যদি গণ্ডগোল দেখা যায়, তাহলে কিন্তু এখানে বুলডোজার চলবে, এবং সেই বুলডোজারের খরচ কিন্তু অভিষেক ব্যানার্জির পকেট থেকেই উদ্ধার করা হবে। বুঝতে পারছেন পরিস্থিতিটা কোনখানে পৌঁছে গেছে? আর সেই জন্যই অভিষেকের ঘুম তো ছুটেছেই, মমতার ঘুমও ছুটে গেছে। আর সেই জন্য তড়িঘড়ি ফিরহাদ হাকিম মতিন ঘোষদের ডেকে পাঠিয়েছে যে, হ্যাঁ রে, তোরা তো এখনও তৃণমূল কংগ্রেসটা করিস, এখনই অভিষেকের বাড়ি ভাঙার জন্য কেন এসব করছিস? আসলে এর দুটো কারণ আছে। নাম্বার ওয়ান যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে গতকাল ক্যামাক স্ট্রিটে, অর্থাৎ ওই ফেরেববাজ ভাইপোটার অফিস যেখানে আছে, সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ধন্যবাদ জ্ঞাপন সভা করেন, এবং সেখান থেকে তিনি 4জন ফেরেববাজের নাম সামনে নিয়ে চলে আসেন, যারা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, একাধিক সম্পত্তি বানিয়েছে, এবং সেটা পুরসভা এবং সরকারকে কর ফাঁকি দিয়ে বানিয়েছে, গরিব মানুষের পেটে লাথি মেরে করেছে। এবং পরিষ্কারভাবে সেই 4জনের নাম বলে দিয়ে কার কত প্রপার্টি আছে সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। বেলেঘাটার রাজু নস্কর, যার 18টা সম্পত্তি রয়েছে, কসবার সোনা পাপ্পু, যাকে কালকে ইডি অ্যারেস্ট করলো, তার 24টা প্রপার্টি রয়েছে। ভাইপো অভিষেক ব্যানার্জি, তারও 24টা প্রপার্টি রয়েছে। লিভস অ্যান্ড বাউন্ডসের নামে কিছু রয়েছে, তার নিজের নামে কিছু রয়েছে, তার বাপের নামেও কিছু রয়েছে। সেই সমস্ত খতিয়ান তিনি দিয়ে দিয়েছেন। এবং জাভেদ খানের ছেলে, তার 90টা প্রপার্টি রয়েছে। এখন এই যে জায়গাটা হয়েছে, এটা কি ফিরহাদ হাকিমরা জানতো না? এটা কি কলকাতা পুরসভা জানতো না? খুব ভালো করে জানতো, কিন্তু মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ভয়ে চুপ থাকতে হয়েছে। কিছু ট্যাফ করলেই তো অবস্থা খারাপ হয়ে যেত। এখন প্রথম যে জায়গাটা হয়েছে, এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ফাইলগুলো খোদ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে নিয়ে চলে এসছেন, তিনি দেখছেন। ফলে খুব ভালো করে জানেন যে আদালতে গেলেই পারমিশন পাবে, প্রত্যেক কটায় বুলডোজার চলবে। এবং সেটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হয়, তাহলে এবার কলকাতা পুরসভাও প্রশ্নের মুখে চলে আসবে। যাই ভাই, তোমাদের নজরদারি এড়িয়ে এই জিনিসটা কি করে হলো? চলো এখানে সিবিআই তদন্ত করো, দেখো এর সঙ্গে কে কে যুক্ত আছে। এই অভিষেক ব্যানার্জি গায়ের জোরে, রাজনৈতিক জোর দেখিয়ে এইগুলো সব করেছে, নাকি এখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে, পুরসভাও এর সঙ্গে যুক্ত ছিল? সমস্তটা খোঁজো। সিবিআই ঢুকবে, ইডি ঢুকবে, এবং যদি কোনো রকম দেশবিরোধী শক্তির ব্যাপার পাওয়া যায়, এনআইএও ঢুকবে। তাহলে অবস্থাটা কোথায় যাবে? ফিরহাদ হাকিমরা খুব ভালো করে বুঝতে পারছে, এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পাপের জন্য তাদেরও এবার জেলে যেতে হবে। ফলে তার থেকে আগে ভাগেই পুরসভাও অ্যাকশন করছে, আমরা এতদিন করতে পারিনি, কিন্তু এবার আমাদের সামনে এসেছে তথ্য, আমরা তার পরিপ্রেক্ষিতে স্টেপ নিচ্ছি, আমরা এই অন্যায়ের সঙ্গে যুক্ত নয়। এইটা প্রমাণ করতে ফিরহাদ হাকিম, অতীন ঘোষরা কি মরিয়া? সেই জন্যই কি আগে ভাগে তারা নোটিশটা পাঠাচ্ছে? এটা একটা চর্চার দিক হচ্ছে। অন্যদিকে আর একটা চর্চার বিষয় সামনে চলে আসছে, সেটা হচ্ছে যে এতদিন অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খোলার হিম্মত এই ফিরহাদ হাকিমদের হতো না। কেননা হলেই তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকতো না। যে কজন মুখ খুলেছে, তাদের প্রত্যেককে এরা কিন্তু কোণঠাসা করে দিয়েছে। এবং যাদের দম ছিল, তাদের মধ্যে একজনের নামই পাওয়া যাচ্ছে, তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যাকে এই তৃণমূল হুঙ্কার দিয়েছিল যে পিছন থেকে তৃণমূলের লোগোটা আর মমতা ব্যানার্জির ছবিটা সরে গেলে নাকি শুভেন্দু অধিকারীর অস্তিত্ব থাকবে না। তিনি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলেন, এবং একবার নয় দুবার এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন। আর এইবারে তো
একদম তার ডেরায় গিয়ে করে দিয়েছেন। কিন্তু ফিরহাদ হাকিমদের সেই ক্ষমতাটা ছিল না, ফলে নিদারুণ অপমানিত দিনের পর দিন হতে হয়েছে এবং সেই জায়গা থেকে সত্যি এদের শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। মুখ বুঝে ওই অপমানগুলো, ওই চপ্পলের মারগুলো, যে অপমানগুলো হচ্ছিল সেগুলো তাদের সহ্য করতে হচ্ছিল। কিন্তু এবার তারা বুঝে গেছেন যে এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জির আর কোনো ভবিষ্যৎ নেই, রাজনৈতিক ভবিষ্যৎ গোল্লায় চলে গেছে। ঢাকি সমেত বিসর্জন 4 তারিখ দুপুর 12টার পর হয়ে গেছে, এরপর বাকি জীবনটা এদেরকে জেলে কাটাতে হবে। আর সেই জন্য এবার এতদিনের যে জমা রাগটা আছে সেটার প্রতিফলন ঘটছে। আর সেই কারণেই অভিষেক ব্যানার্জিকে ডিফেন্ড করার জায়গায় তার কোথায় কি কালা কারনামা আছে সেগুলো বার করে একের পর এক নোটিশ পাঠানো হচ্ছে। এবং শুধু নোটিশ পাঠিয়ে ক্ষান্ত নয়, নোটিশ পাঠিয়ে তো লিগাল দিকটা দেখা হচ্ছে। এর পরের স্টেপ কি সত্যি এবার বুলডোজার অভিষেকের বাড়িতে চালিয়ে দেবে ফিরহাদরা, সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আর সেটা যদি হয়, সত্যিই খেলা জমে ক্ষীর হয়ে গেছে, খেলা জমে ক্ষীর হয়ে গেছে। চিরদিনই কাহারও সমানও নাহি যায়, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন মাননীয় বিরোধী দলনেতা ছিলেন, বারবার সেই জায়গাটা তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। আর তার থেকেও বড় কথা, ফিরহাদরা এত মনের জোর পারছে কোথা থেকে? পারছে এই জায়গা থেকেই যে তারা বুঝে গেছেন যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একাই এই ভাইপো ব্যানার্জিকে না রোগরে সিধে করে দেবেন। কেননা এর তো কোনো পলিটিক্যাল এক্সিস্টেন্স নেই। এ যদি মমতা ব্যানার্জির ভাইপো না হতো, এর একটা পাড়ার ক্লাব চালাবার ক্ষমতা নেই, সেখানে অবধি এন্ট্রি পেত না। আর এখন মমতা ব্যানার্জির ভাইপো হয়ে এতদিন ধরে মাতব্বরি করেছে, রাজনৈতিক জ্ঞান শূন্য, কোনোদিন বিরোধী রাজনীতি করেনি, রাজনীতি কী করে করতে হয় সেইটুকুনি জানে না, রাজনীতির জানে না। ফলে সেই জায়গা থেকে এখনও মাতব্বরি করার একটা চেষ্টা করছে, এখনও ওই ফানুসের মতো সাজানো একটা নেতাগিরি দেখানোর চেষ্টা করছে। আর সেই জায়গাটায় বেশ ভালো করে ঘষ্টে রগড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং প্রশাসন। কিভাবে? আপনারা জানেন, এই যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে চর্চা চলছিল, তখন অনেকেই প্রশ্নটা তুলেছিলেন যে তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতা কে হবেন। সেই জায়গায় আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির একটা সই করা চিঠি গেছে, শোভনদেব চট্টোপাধ্যায়কে সেটা করেছেন, অসীমা পাত্র আর নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি করেছেন, আর ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করেছেন। কিন্তু সেই চিঠিটাকে বিধানসভা পাত্তাই দিচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। অভিষেক ব্যানার্জি যে চিঠিটি দিয়েছেন তার ওই চিঠিতে সই করার কোনো এখতিয়ারই নেই। বিধানসভার রুল বুক বলছে যে এক্ষেত্রে যে পরিষদীয় দলটি হয়েছে সেই পরিষদীয় দলের নেতার তরফ থেকে সই করা এই চিঠিটি দিতে হবে এবং সেখানে অন্যান্যদের সেখানে স্বাক্ষর থাকতে হবে। তো অভিষেক ব্যানার্জি তো একজন এমপি, তাহলে বিধানসভার ক্ষেত্রে তার চিঠি কী করে প্রযোজ্য হয়? তার দলের কি স্ট্রাকচার আছে? বিধানসভার কিছু লেনাদেনা নেই, ওটার সঙ্গে কিছু হয় না। রুল বুক বলছে এখানে পরিষদীয় দলনেতা যিনি ঠিক হবেন তাকেই কিন্তু এই কাজটি করতে হবে। আর সেই জায়গাটা না করে সেখানে অভিষেক ব্যানার্জি মাতব্বরি করতে যেতেই সেই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভাই আসল কপি পাঠাও এবং আসল লোকের সই করা পাঠাও, এইসব জালি সইটই দিয়ে আমাদের চলবে না। এই জালি লোকের সই করা কোনো চিঠি দিয়ে বিধানসভার কাজ চলে না। এবার অনেকেই বলছে যে বিরোধীদের এইভাবে জায়গা দেওয়া হচ্ছে না, সে তো তৃণমূল যা করতো বিজেপিও তাই করছে, এখন কান্নাকাটি হচ্ছে। এই মমতা ব্যানার্জি কি অসভ্যতা করেছে গত 15 বছর ধরে আপনাদের মনে নেই? পিএসসি চেয়ারম্যান যেটা বিরোধীদের যাওয়ার কথা সেটা কিভাবে কাণ্ড কারখানা করেছে। যেহেতু এদেরকে ওই ক্যাগ রিপোর্টটা দেখাতে হবে, তাহলে মমতার চুরি অভিষেকের চুরিটা সব ধরা পড়ে যাবে। সেইটাকে চাপা দেওয়ার জন্য প্রথমে ওই মানস ভূঁইয়াকে যখন সেটিং অপোজিশন করে নেওয়া হলো তখন তারপর মানস ভূঁইয়াকে যখন রাজ্যসভায় পাঠানো হলো শঙ্কর সিং, তারপর সেখানে মুকুল রায়ের পর সেখানে কৃষ্ণকল্যাণীর পর ওই সুমন কাঞ্জিলাল, একটার পর একটা যাদেরকে ভয় দেখিয়ে, জোর করে, লোভ দেখিয়ে অন্য দল থেকে নিয়ে এসছে বিধানসভার বাইরে, যারা সোচ্চারে তৃণমূল করছে তাদেরকেই বিধানসভার ভেতরে বিরোধী সাজিয়ে তাদের হাতে পিএসসিটা ছেড়েছে এবং বলেছে এটা আমরা অ্যাজ পার রুল বুক করছি। বিরোধীরা বারবার এদের নাম নিয়ে অপোজ করেছে, শোনেনি। তাহলে সেই মমতার যে জায়গাটা ছিল সেই জায়গাটাই তো উত্তরটা যাবে। তখন যদি রুল বুক ফ্যাক্টর হয়, এখনও রুল বুক অনুযায়ী বলছে যে দাও তোমাদের পরিষদীয় দলের চিঠি, তোমাদের ব্যবস্থা করে দেবো, 80 জন বিধায়ক আছে, প্রধান বিরোধী দলের মর্যাদা, প্রধান বিরোধী দলনেতার মর্যাদা সব কিছু দিয়ে দেবো। কিন্তু সেটাই অভিষেক ব্যানার্জির চিঠিতে হবে না। তার মানে অভিষেক ব্যানার্জির নাম ও নিশান এই রাজ্য রাজনীতিতে কোথাও এক্সিস্ট করছে না, কেউ পাত্তা দিচ্ছে না, সবাই ওকে ওই ফ্যাফাই করছে। তাহলে সেই অভিষেক ব্যানার্জিকে ভয় পাওয়ার কি আছে? সেই অভিষেক ব্যানার্জির দাপটার কোথায়? এই অভিষেক ব্যানার্জি যে এত বড় বড় কথা বলে, সে তো ভয়ে এখন ঘর থেকেই বেরোচ্ছে না। এই যে এত সিকিউরিটি ছিল বলে এতদিন নিজেকে সায়েন্সের মতো দেখাতো, আজকে নিজের ঘরের বাইরে পা দেওয়ার হিম্মত হচ্ছে না, এই হয়ে গেছে অভিষেক ব্যানার্জি। তাহলে তাকে ভয় পাওয়ার কি আছে? ফিরহাদরা সেই জন্য সেখানে ভালো করে পাল্টা ডোজ দিয়ে দিচ্ছে।
উল্টো দিকে আর একটাও জিনিস রয়েছে যে অভিষেক ব্যানার্জি তো বাচ্চা ছেলে, স্বয়ং মমতা ব্যানার্জি কি এবার জেলে যাবে? তার কারণ হচ্ছে আপনারা জানেন যে কদিন ঘরে থাকার পর যখন দেখলো বিজেপি পাল্টা দেয়নি, 2021-এর পর যেরকম তৃণমূল শয়তানি করেছিল, চারিদিকে মারপিট, দাঙ্গা, মানুষ খুন, ধর্ষণ, এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বিজেপি সেগুলো করছে না, বরং যেখানে যেখানে হচ্ছে আটকাবার চেষ্টা করছে, তৎকাল বিজেপিদের কড়াভাবে টাইট দিয়ে দিয়েছে। ফলে মমতা ব্যানার্জি ভেবেছিল যে ভাই আমি তো বিশাল বড় জননেত্রী, জনতার মাঝখান থেকে উঠে এসেছি, কিন্তু মাঝখানে যে 15 বছর এই চুরি ডাকাতি ফেরেববাজি করেছে মমতা ব্যানার্জি, সেটা বাংলার জনতা বুঝে গেছে, এইটা মমতা ব্যানার্জি ভুলে গিয়েছিল। ফলে সেখানে লাফিয়ে ঝাঁপিয়ে চলে গিয়েছিল হাইকোর্টে, সেখানে গিয়ে একটা নাটক করবে, একটা সিন ক্রিয়েট করবে, সেখান থেকে বিরোধী রাজনীতি শুরু করবে, এরকম একটা ভাবনা ছিল। তো সেখানে মানুষ মমতা ব্যানার্জিকে ওকাত বুঝিয়ে দিয়েছে। চোর 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 স্লোগান শুনে তো ল্যাজ গুটিয়ে মমতা ব্যানার্জিকে পালাতে হয়েছে। আর তার সঙ্গে যে স্পেশাল স্পেশাল স্ল্যাংগুলো দিচ্ছিল সেগুলো আমি বলতে পারবো না, কিন্তু যারা ভিডিওটা দেখেছেন তারা সকলেই শুনে নিয়েছেন। কি সুন্দর সম্ভাষণ ছিল মমতা ব্যানার্জির জন্য। আসলে গত 15 বছর ধরে পাপ করেছে, এটাই মমতা ব্যানার্জির প্রাপ্য, সেটাই তিনি পাচ্ছেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু যাই হোক, আমাদের পাবলিক ফোরামে একটু তো শালীনতা রাখতে হয়, সব কথা তো সব জায়গায় বলা যায় না। কিন্তু তার থেকেও যেটা প্রবলেম হয়েছে, এই মমতা ব্যানার্জি যে নাটকটি করতে গেছেন, গায়ের জোরটা মহামান্য কলকাতা হাইকোর্টে দেখাতে গেছেন, সেখানে তো তিনি নিয়মকানুন মানেননি। আর তিনি এখন একজন হেরে যাওয়া, হেরে ভূত হয়ে যাওয়া একটা নেত্রী, তার বাইরে কোনো রকম কিছু নেই। তৃণমূলের ওই চটিচাটা মালগুলো এখনও চটি চেটে ভৌ ভৌ করে লাফাতে পারে, কিন্তু সাধারণ জনগণের কাছে বা আইনের চোখে মমতা ব্যানার্জির কোনো রকম কোনো কিছু আলাদা স্পেশালিটি কিছু নেই। হ্যাঁ, 3 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সুতরাং সিকিউরিটিটা পাবেন। চট করে গিয়ে কেউ তাকে মারধর করে দেবে সেই জায়গাটা যাতে না হয়, রাজ্য সরকার সেইটুকুনি এনশিওর করবে। কিন্তু তার বাইরে কি আছে? তিনি কি আইনের ঊর্ধ্বে? যেটা এতদিন ওই নবান্নের 14 তলায় বসে তিনি করে গেছেন, যে ডাইনিতন্ত্রকে হাঁটানোর লড়াই আমরা সবাই মিলে লড়েছি, সেই জায়গাটাতে এখন আর চলবো না। সুতরাং সেই জায়গা থেকে এই বার কাউন্সিলের এবার কোপের মুখে পড়তে চলেছেন মমতা ব্যানার্জি, এবং এটা যদি প্রমাণিত হয় তার জেল অবধি হতে পারে। অন্যান্য কেসগুলো তো ছেড়েই দিলাম। তার মানে যদি মমতা ব্যানার্জি আইনগতভাবে এতখানি বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে পারে, তাহলে অভিষেক ব্যানার্জি কি করবে? পিসি ছাড়া তো তিনি শূন্য, মহাশূন্য, সেটা এখনই বোঝা যাচ্ছে। তাহলে এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি, এরা আগামী দিনে রাজনীতির ময়দানে থাকবেন? জনতার ভয়ে তো থাকতে পারবেন না। তাহলে কি জেলে থাকবেন? হ্যাঁ, সেখানে থাকলে সুরক্ষিত থাকতে পারেন। তো সেই সমস্ত কিছু দেখেই কি ফিরহাদ হাকিমরা এবার মনে বল পেয়ে গেছে? আর সেই মনে বল পেয়ে যাওয়ার জন্য এবার তারা দায়িত্ব নিয়ে একদিকে নিজেরা শাস্তির হাত থেকে বাঁচার জায়গা রয়েছে, অন্যদিকে এতদিনের যে অপমান, তার ক্ষোভটা ছিল, সেইটাকে মেটাতেই কি অভিষেক ব্যানার্জির এই বেআইনি জিনিস ভাঙার প্রক্রিয়া শুরু করে দিল। এই চর্চা কিন্তু হতে শুরু করেছে। আর যদি সত্যিই ফিরহাদ হাকিমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে তাদের অজ্ঞাতটা এইভাবে বুঝিয়ে দিতে পারে, তাহলে এদেরকে রাজনৈতিকভাবে টাইট দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টিকে কি আলাদা করে কিছু ভাবতে হবে? আর এই পরিস্থিতি যদি চলে, তাহলে সত্যিই কি তৃণমূল কংগ্রেস দলটা আর 3 মাস বাদে এক্সিস্ট করবে? এই যে প্রশ্নটা রেজাল্ট বেরোনোর আগেই আমি তুলে দিয়েছিলাম, সেটাই কিন্তু বাস্তবায়িত হতে চলছে, আর সেই দিকেই পুরো প্রসেসটা চলছে। কি বলবেন ফিরহাদ হাকিমদের এই সুন্দর কৌশলটি নিয়ে, এবং সেই জায়গায় মমতা আর অভিষেকের ঘুম উড়ে যাওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।